আচ্ছা, একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে আস্ত একটা গ্লোবাল মিডিয়া সাম্রাজ্য আর বিলিয়ন ডলারের কোম্পানির মালিক হয়ে গেল ভাবতে পারেন? তো আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই অবিশ্বাস্য যাত্রার পেছনের সিক্রেটগুলোই ডিকোড করব। চলুন একদম সরাসরি ঢুকে পড়ি মিস্টার বিস্টের এই বিশাল সাম্রাজ্যের গভীরে। 2.6 মিলিয়ন ডলার, হ্যাঁ ঠিকই শুনেছেন। 2026 সালের মধ্যে মিস্টার বিস্টের আনুমানিক নেট মূল্যের প্রজেকশন হচ্ছে এই বিশাল অঙ্কটা, 480 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর এটা এমন একটা সাম্রাজ্য যেটা প্রতি বছর তাকে প্রায় 900 মিলিয়ন ডলার আয় করতে সাহায্য করে। মানে জাস্ট ভাবুন একবার। আর এই বিশাল সম্পদের উৎস কিন্তু শুধুই ইউটিউবের অ্যাড রেভিনিউ নয়, এর পেছনে রয়েছে রীতিমতো কিছু জিনিয়াস ব্যবসায়িক কৌশল। এই এক্সপ্লেনে মূলত আমরা এমন কয়েকটি বিষয় দেখব। প্রথমেই আসি তার বিখ্যাত বিজনেস স্ট্র্যাটেজিগুলো নিয়ে। প্রথমেই রয়েছে রিইনভেস্টমেন্ট ইঞ্জিন, এমনকি বিশাল প্রোডাকশন বাজেট এবং সমাজসেবাও। কিন্তু তিনি কিভাবে এই কর্পোরেট দুনিয়ায় পা রাখলেন? ইউটিউবের সাধারণ অ্যালগোরিদম থেকে শুরু করে একেবারে ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরে তার এই জার্নিটা আমরা ধাপে ধাপে জানবো। আচ্ছা, বর্তমানের এই বিশাল সাম্রাজ্যটা আসলে কতটা নিচ থেকে শুরু হয়েছিল সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। সময়টা 2008। অর্থনৈতিক মন্দায় জিমি ডোনাল্ডসনের পরিবার যখন সবকিছু হারিয়ে প্রায় দেউলিয়া হয়ে যায়, তখন জিমির মায়ের সেই সংগ্রাম তাকে খুব গভীরভাবে প্রভাবিত করেছিল। এরপর 2012 সালে মাত্র 13 বছর বয়সে সে একটা চ্যানেল খুলে বসে। মূল উদ্দেশ্যই ছিল মাকে আর্থিকভাবে কিছুটা সাহায্য করা। সত্যি বলতে প্রথম 5 বছর কিন্তু তেমন কোনো সাড়াই মেলেনি। এরপর আসে 2017 সাল। একটা ভিডিওতে সে স্রেফ 1 থেকে লাখ পর্যন্ত গুনছিল। এই পাগলামো আইডিয়াটাই তাকে এনে দেয় জীবনের সবচেয়ে বড় ব্রেক থ্রু, আর পকেটে আসে প্রায় লাখ ডলার। আর এই 2017 সালের লাস্ট দিকটাতেই একটা ম্যাজিক ঘটে যায়। তার চ্যানেলের মোট ভিউ গিয়ে দাঁড়ায় 464 মিলিয়নে, আর আয় প্রায় 2.3 মিলিয়ন ডলার। এটা কিন্তু তার জন্য একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল। এই মাইল ফলকটা আসলে একটা জিনিসই প্রমাণ করে দেয়, আপনার আইডিয়া যতই অদ্ভুত হোক না কেন, সেটা যদি মানুষের নজর কাটতে পারে তা দিয়ে অবিশ্বাস্য পরিমাণ মূলধন তৈরি করা সম্ভব। আর ঠিক এখান থেকে শুরু হয় তার যুগান্তকারী আর্থিক কৌশল। মনে আছে তার চূড়ান্তকারী রিইনভেস্টমেন্ট ইঞ্জিনের কথা? এখন আমরা কথা বলবো সেই কোর ফিলোসফি নিয়ে, যেটা ডিজিটাল স্পেসে মিস্টার বিস্টের বিজনেস মডেলকে সব থেকে আলাদা করে তুলেছে। সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। দেখুন, একজন বিলিয়নিয়ার হয়েও মিস্টার বিস্ট নিজেকে ব্রোক বা আর্থিকভাবে শূন্য বলতেই বেশি ভালোবাসেন। ব্যাপারটা কিন্তু বেশ মজার, তাই না? কিন্তু এটা আসলে একটা দারুণ ইলিউশন বা বিভ্রম। কারণ এত বিশাল সম্পদ থাকার পরেও তার হাতে লিকুইড ক্যাশ বা নগদ অর্থ থাকে খুবই সামান্য। সে যা আয় করে তার শতভাগই নির্মমভাবে তার কন্টেন্ট আর কোম্পানিতে রিইনভেস্টমেন্ট করে ফেলে। অবস্থা কখনো কখনো এমনও দাঁড়ায় যে কন্টেন্ট বানানোর জন্য তাকে লোন পর্যন্ত নিতে হয়। আর সবচেয়ে বড় চমকপ্রদ ব্যাপার কি জানেন? এত বড় একটা সাম্রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট এখনো তার মাই দেখাশোনা করেন। তো এখানেই কাজ করে সেই বিখ্যাত রিইনভেস্টমেন্ট ফ্লাইহুইল ধারণাটি। প্রথমে আয় করা, তারপর সেই আয়ের পুরোটাই প্রোডাকশনের পিছনে একেবারে পাগলের মতো খরচ করে ফেলা, আর এর ফলে বহুগুণ বেশি রিটার্ন ঘরে তোলা যায়। মানে অদ্ভুত সব চ্যালেঞ্জ বা স্ট্যান্ডের পিছে যত বেশি সে টাকা ঢেলেছে, কন্টেন্ট তত বেশি ভাইরাল হয়েছে। আর এভাবে সে ডিজিটাল রিক্রিয়েশনের পুরো অর্থনীতিটাকেই চিরতরে বদলে দিয়েছে। এবার চলুন বিশাল প্রোডাকশনের ভেতরের গল্প বলি। এই রিইনভেস্টমেন্টের কথা তো বললাম, কিন্তু বাস্তবে এই স্কেলটা ঠিক কতটা বিশাল চলুন একবার সেটাই দেখা যাক। একটু তুলনা করে দেখুন তো। একদিকে একজন সাধারণ ইউটিউব ক্রিয়েটরের বেসিক রুম আর সাধারণ ক্যামেরা সেটআপ, আর অন্যদিকে মিস্টার বিস্টের প্রোডাকশন স্কেল 70 মিলিয়ন ডলারের এক হলিউড স্টাইলের স্টুডিও, যেখানে 100টিরও বেশি রুম আছে। লাখ লাখ ডলার খরচ করে কেনা 20টি আসল মিলিটারি ট্যাঙ্ক, ভাবা যায়? শুধু তাই নয়, একটা সাধারণ শুটেই তারা 50 থেকে 60টি হাই এন্ড সিনেমা ক্যামেরা ব্যবহার করে, যার পেছনে প্রায় 1.8 মিলিয়ন ডলার আটকে আছে। আর এগুলো সামলানোর জন্য আছে 300 জনের এক বিশাল ক্যামেরা ক্রু। খরচের এই অঙ্কগুলো শুনলে রীতিমতো মাথা ঘুরে যাওয়ার জোগাড় হবে। 2023 সালে 7.5 মিলিয়ন ডলারে সে 3টা প্রাইভেট জেট কিনেছে, যার মধ্যে একটা স্রেফ ভিডিওর জন্য ক্র্যাশ করানো হয়েছে। আবার একটা উপহারও দিয়েছে। কর্মীদের থাকার জন্য 50 মিলিয়ন ডলার খরচ করে আস্ত একটা পাড়া বানিয়ে ফেলেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আজ পর্যন্ত সব চ্যানেল মিলিয়ে প্রোডাকশনের পিছে তার খরচ হয়েছে মোট 250 মিলিয়ন ডলার। আর তার কাছে থাকা প্রায় 90টিরও বেশি ইউটিউব প্লে বাটনের বাজার মূল্যই প্রায় 1.4 মিলিয়ন ডলার। মানে এই পরিমাণ খরচ এখন বড় বড় প্রথাগত হলিউড স্টুডিওর বাজেটকেও হার মানায়। এর পাশাপাশি রয়েছে ব্যান্ড লয়ালিটি হিসাবে সমাজসেবা। এখন একটা মজার ব্যাপার খেয়াল করুন। এই যে বিশাল বিশাল সব গিভওয়ে, এগুলো কিন্তু শুধু নিছক কোনো দান নয়, বরং দর্শকদের
একদম অন্ধভক্ত বানানোর এক অসাধারণ স্ট্র্যাটেজি। মায়ের $1,00,000 বাড়ির মর্টগেজ পরিশোধ করা থেকে শুরু করে গৃহহীন মানুষ বা ডেলিভারি ড্রাইভারদের $10,000 বান্ডিল ধরিয়ে দেওয়া, 40 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে 40 জনকে আস্ত 40টি গাড়ি উপহার দেওয়া, এমনকি একটা চ্যালেঞ্জের জন্য $3 মিলিয়ন পুরো একটা সেফওয়ে সুপারমার্কেট কিনে চ্যালেঞ্জ শেষে সেটা পুরোটাই দান করে দেওয়ার মতো ঘটনাও সে ঘটিয়েছে। এই কাজগুলো তার ব্র্যান্ডের জন্য এতটাই শক্তিশালী একটি পজিটিভ ইমেজ তৈরি করেছে যে সাধারণ দর্শকেরা তো তার প্রতি চরম লয়াল এবং একনিষ্ঠ ভক্তে পরিণত হয়ে যায়। আমরা এখন এই এক্সপ্লেনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটাই আসবো। ডিজিটাল প্ল্যাটফর্মের এই যে অডিয়েন্স অ্যাটেনশন, সেটাকে কাজে লাগিয়ে কিভাবে বাস্তব দুনিয়ায় একটা কর্পোরেট আধিপত্য তৈরি করা হলো, চলুন দেখি। একটা স্ট্যাটিস্টিক শুনলে আপনি হয়তো চমকে উঠবেন। তার মোট আয়ের 3% আসে ইউটিউবের বিজ্ঞাপন থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাকি 97% আসে তার বিভিন্ন কর্পোরেট ব্যবসা এবং স্পন্সরশিপ থেকে। আর আপনারা জানেন কি, সে এক একটা স্পন্সরশিপের জন্য কত চার্জ করে? প্রায় $1 মিলিয়ন। একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর থেকে কর্পোরেট মুঘল হয়ে ওঠার এর চেয়ে আর পারফেক্ট এক্সাম্পল কি হতে পারে? তার দুটো বড় কর্পোরেট উদ্যোগের দিকে তাকালেই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। একদিকে আছে মিস্টার বিস্ট বার্গার। এটা ডেলিভারি অনলি রেস্টুরেন্ট হিসেবে শুরু হয়ে $150 মিলিয়ন সেল করলেও কোয়ালিটি কন্ট্রোল নিয়ে বেশ অভিযোগ ওঠে এবং $100 মিলিয়ন মামলার মুখেও পড়ে। কিন্তু অন্যদিকে দেখুন ফেস্টিভ্যাল চকলেট। এটা এখন $5 বিলিয়ন ভ্যালুয়েশনের এক দানবীয় রিয়েল এস্টেট সাফল্যই বটে। এই ফেস্টিভ্যালস মূলত এখন তার পুরো সাম্রাজ্যের সবচেয়ে বড় কোর ব্র্যান্ড অ্যাসেট। ফেস্টিভ্যালসের এই এক্সপ্লোসিভ গ্রোথটা একবার চিন্তা করে দেখুন। প্রথম বছরে এর আয় ছিল $33 মিলিয়ন, দ্বিতীয় বছরে সেটা লাফিয়ে দাঁড়ায় $90 মিলিয়ন, আর 2024 সালে এসে তো 250 মিলিয়নের এক বিশাল অঙ্কে দাঁড়িয়েছে। মানে লাখ লাখ একজোট দর্শককে কিভাবে সরাসরি একটি ফিজিক্যাল রিটেল প্রোডাক্টের কাস্টমারে পরিণত করতে হয়, এটা তার একটা মাস্টার ক্লাস। আসলে তার এই সাম্রাজ্য স্কেল আপ করার জন্য মূল লেসন 4টি ছিল। প্রথমত, আয় করা প্রতিটা পয়সা অগ্রাসীভাবে প্রোডাকশনে রিইনভেস্ট করে একটা বিশাল এবং একজোট অডিয়েন্স তৈরি করা। দ্বিতীয়ত, বড় পরিসরে সমাজসেবা আর গিভওয়ের মাধ্যমে চরম ব্র্যান্ড লয়্যালিটি গড়ে তোলা। তৃতীয়ত, শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে আটকে না থেকে ফিজিক্যাল পণ্যের মাধ্যমে ব্যবসাকে অফ প্ল্যাটফর্মে ডাইভার্সিফাই করা। আর চতুর্থত, নিজের তৈরি করা সব কর্পোরেট উদ্যোগে মেজরিটি ইকুইটি মানে কমপক্ষে 50% শেয়ার নিজের হাতেই ধরে রাখা। এই স্ট্র্যাটেজিগুলোই একজন তরুণ উদ্যোক্তাকে মাত্র 26 বছর বয়সে $5 বিলিয়ন একটা ব্যবসা তৈরি করতে সাহায্য করেছে। এমনকি মার্ক জোকারবার্গের মতো টেক জায়ান্টদের শুরুর দিকের মাইল ফলকগুলোকে চেয়েও কিন্তু এটা অনেক ফাস্ট। তো রিটেইল, বিশাল রয়্যাল এস্টেট আর হলিউড মানের স্টুডিওর পর এই ক্রিয়েটর পরবর্তীতে বিশ্বের আর কোন ইন্ডাস্ট্রি দখল করতে চলছে? কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিশ্বের অন্যতম সর্বকনিষ্ঠ এই সেলফ মেড বিলিয়নের ভবিষ্যৎ গন্তব্য আসলে এক দারুণ কৌতূহলের বিষয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, আর না লাগলে আপনার জন্য ডিসলাইক বাটন তো আছেই। তো আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।